এই যে মালয়েশিয়ার সাথে আমাদের বন্ধ হলো কেন? আমরা অনেকে জানি বন্ধ হয়ে গেছে, এবার পিছনের গল্পটা কি? বন্ধ হয়ে গেল কেন? এটা কি শুধুই বাংলাদেশের দিক থেকে? এই যে আমরা সিন্ডিকেটের কথা শুনি, যে সিন্ডিকেট কয়েকটা গ্রুপ শুধুমাত্র ব্যবসা করতে চেয়েছে, নাকি এর পিছনে মালয়েশিয়ারও একটি গ্রুপের কাজ আছে? আসলে কথাগুলো বলতে গেলে আমার প্রথমে শ্রদ্ধা জানাতে হয়, যেহেতু আমার শ্রম বাজার নিয়ে কথা বলছেন। শ্রম বাজারটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, ক্ষণজন্ম মহাপুরুষ, উনি কিন্তু 1976 সালে উনি সৌদি আরব দিয়ে এই সেক্টরটা শুরু করেছিলেন। এবং ম্যাডাম খালেদা জিয়া 1992 সালে মালয়েশিয়ার সাথে এই শ্রম চুক্তির মাধ্যমে এই শ্রম বিনিময়ের উনি চুক্তিটা করেছেন। এবং আমাদের দাবির মুখে ম্যাডাম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করে গেছে। আমি রিক্রুটিং এজেন্ট এবং বাইরাতে আমি 94 থেকে বিভিন্ন সময় কমিটিতে ছিলাম। ইসি কমিটি ছিলাম, জয়েন্ট সেক্রেটারি ছিলাম, সহসভাপতি ছিলাম দুবার, মোশাররফ সাহেব থেকে আরম্ভ করে। তা আসলে মালয়েশিয়া একটা আমাদের অত সুন্দর একটা ভালো মার্কেট ছিল। 92 সালে ম্যাডাম যখন এটা উদ্বোধন করেন, তখন কিন্তু আমরা সবাই কিন্তু এই ক্ষেত্রে চায়নি। আমাদের আসলে লাইসেন্স যা আছে, এক একজন এক এক দেশ নিয়ে মানে করে। কেউ কেউ সৌদি আরবের কাজ নিয়ে খুব মনোযোগ দিয়ে করে, কেউ কেউ হয়তো মিডল ইস্টে বিভিন্ন করে। কিছু কিছু লাইসেন্স তখন ম্যাডাম যখন উদ্বোধন করে, সখানিক লাইসেন্স হবে, তখন আমরা এই মালয়েশিয়ার কাজটা করতেছিলাম খুব অল্প টাকায়। আমার মনে আছে প্রথম বেচ গেছে মাত্র 25,000 টাকায়। কিন্তু এটা 92 থেকে আপনার 2008 পর্যন্ত বিভিন্ন সময়ে মালয়েশিয়ার এই শ্রম বাজারটা বন্ধ হয়েছে, আবার হয়তো 1 মাস 1.5 মাস পর, 1 বছর 1.5 বছর পর আবার ওপেন হয়েছে। যতবারই হয়েছে, ভিসা যে সমস্ত লোকের হয়েছে, ম্যান পাওয়ার হয়েছে, অনেকে যেতে পারে নাই যখন তারা মালয়েশিয়া বন্ধ করে দিছে। 2008 পর্যন্ত সুন্দরভাবে লোকজন গেছিল। 2008-এ যখন মালয়েশিয়ান গভর্নমেন্ট বন্ধ করে দেয়, তখনও বেশ কিছু লোক ভিসা হয়েছিল, তারা যেতে পারে নাই। স্বল্প, খুব বড় না, এটা কোনো ক্ষতিকর ছিল না। এরপরে যখন এই পতিত সরকার, শেখ হাসিনার সরকার আসে, তিনি আইসা মালয়েশিয়ার সাথে আমিও করলেন। ওনার শেখ হাসিনার বিয়ে ছিল তখন শ্রমমন্ত্রী খন্দকার ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব। উনি ভাবলেন যে শুধু সরকারিভাবেই লোক যাবে, এজেন্টের কোনো প্রয়োজন নেই। এটা নিয়ে ওনাদের সাথে আমি তখন ওই কমিটির, উনি যখন ইয়েতে হয় তখন আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। ওই সময় শাহজালাল মজুমদার ছিলেন আমাদের সভাপতি। কিন্তু এই আমিও সই করলেন G2G। সেই G2Gর মাধ্যমে উনি কাজ করবেন। কিন্তু 2008 থেকে 2016 পর্যন্ত, 2012 থেকে 2016 পর্যন্ত মাত্র সরকারিভাবে 8,000 লোক পাঠাতে পারছেন। আমাদের কাউকে করতে দেয়নি, রিক্রুটিং এজেন্টদের করতে দেয়নি উনি। এরপরে আইসা মানে পাঠাতে পারছে কেন? মানে এটা কি এটা ধরেন যে যার কাজ বাইরা বা তারা সহযোগিতা করে না, বাইরাকে তো মানে কাজ করতে দেয়নি। উনি চাইছেন সরকারিভাবে। মালয়েশিয়াও একটি গ্রুপ আছে বাইরা, মানে যারা যারাও চায় যে এটা আমি আসতেছি ওই কম জায়গায়, টাকায় ওখানে শ্রমিক না যেতে পারে। হ্যাঁ, ওই জায়গাটা আমি আসতেছি। এরপরে 2008 থেকে 2016 পর্যন্ত সরকারিভাবে 8,000 লোক পাঠিয়েছিল। এরপরে 2016-তে যায় আপনার সিন্ডিকেট গ্রুপ, বিশেষ করে স্বপন, রুহুল আমিন স্বপন এবং নূর আলী, এবং ওখানে ছিলেন বাংলাদেশি লোক, মানে ওর নাম ছিল দাতু আমিন নূর। ওই দেশে বিয়ে করছে, ওখানে সেটেল হয়েছে। এই মেকানিজমটা স্বপন এবং দাতু আমিন নূরই করে, এই সিন্ডিকেটের মেকানিজমটা। এবং এটাকে বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য তারা নূর আলীর সাথে তারা সম্পৃক্ত হলো। তারা দেখলো যে নূর আলী সাহেবের সাথে তৎকালীন সরকার, বিশেষ করে সালমান রহমানের মাধ্যমে একটা ভালো সংযোগ আছে, এবং এটা ব্যবহার করেই শুধু 10 জন, আর কেউ করতে পারবে না। আমরা তখন রিক্রুটিং লাইসেন্সের মালিক ছিলাম প্রায় 2000-এর কাছাকাছি। কিন্তু
সেখানে 2000 রিক্রুটিং এজেন্সির মধ্যে মাত্র এই 10 জন করবে, বাকিরা মালয়েশিয়া পারবে না। সেটার কারণে কি টাকা বেড়ে গিয়েছিল? যেটা হ্যাঁ, এটা আমি আসতেছি, সেটার কারণেই অ্যাকচুয়ালি টাকা বেড়েছে। হাতে সময় কম, তো একটু সংক্ষেপে কেন আসতে হবে। বাড়লো কেন? তারা ওখানে তাদের কোম্পানি হইলো বেস্টিনেট, আর তাদের সিস্টেমটা হইলো FWCMS, এবং এইটা কন্ট্রোল ওখানে দাতো আমিন নূর আর এখানে স্বপন। এই দুইজনের বাইরে এটা কেউ হ্যান্ডেল করতে পারবে না। যার জন্য, এবং এইটার জন্যেই যেখানে বাংলাদেশের সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মাত্র 5400 টাকা খরচ হয় হয়তো আমাদের একটা লোকে সরকারিভাবে এখানে, মানে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করার জন্য। সেই জায়গায় তারাই সিন্ডিকেট করলো, প্রথম করলো 1,65,000। এটা নিয়ে যখন বাধা আসলো, তখন নুরালির হোটেলে মিটিং হলো, সেখানে অনেক কথা বাক বিতরণ হওয়ার পরে তারা ফিক্স করলো 1,52,000 টাকা দিতে হবে শুধু ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স ভিসা লাগানোর জন্য, আর কোনো কাজ নেই। এবং এইটার জন্য তাও যেই কাজ করতে চায় তাদের এই 10 জনের যে কোনো একজনের মাধ্যমে করতে হবে, তার মানে ওখানেও টাকা দিতে হবে। যার জন্য এই খরচটা বেড়ে চলে গেল 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ, শুধু এই একটা কারণে। কিন্তু আমাদের আশেপাশের দেশগুলো থেকে যারা যেত তারা অনেক কম টাকায় ওখানে। একমাত্র আমি আপনাকে বলি, এই সিস্টেমটা মালয়েশিয়াতে লোক যায় 14টা দেশ, 14টা দেশের থেকে লোক যায়। আমাদের বেশি ছিল, এই সিস্টেমটা এখানে ছিল, কিন্তু আমার প্রশ্নটা ছিল বন্ধ হয়ে গেল কেন, পুরোপুরি বন্ধ হয়ে গেল কেন? বন্ধ হইলো কেন? এটা হলো ওই 14টা দেশে, বাকি 13টা দেশ কিন্তু এই সিস্টেমে রাজি হয়নি, তাদের কাছেও যেতে পারে না। এই দাতো আমিন ওরা যেতেই পারেনি, ওরা ওদের মতন পাঠাইছে, ওরা খুব স্বল্প খরচেই পাঠাইছে। একমাত্র বাংলাদেশ থেকেই এই ঝামেলাটা হলো, এবং সেখানে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এবং এই 1,52,000 যে টাকাটা নিত নুরালি এবং স্বপন এবং দাতো আমিন নূর। এখন কত লাখ শ্রমিক আছে আপনাদের তথ্য মতে? তথ্যমতে আমাদের ওখানে এখনো ওখানে আছে, কিন্তু অবৈধ আছে, বৈধ আছে। বৈধ প্রায় ধরেন 15-20 লাখ হবে, 15 থেকে 20 লাখ হবে বৈধ। আর কিছু অবৈধ যারা নাকি সিন্ডিকেটের মাধ্যমে গেছে, ঠিক মতন কাজ পায় না, ওই সিন্ডিকেট আপনার লোক লাগবে। 2024 সালের পর থেকে তো একেবারে টোটালি আমাদের রিক্রুটিং বন্ধ আছে আর কি। এবং সেটা কি মামলা হওয়ার কারণে? না, মামলা হওয়ার কারণ না, এটা কারণ হলো সিন্ডিকেট করতে পারে। মামলাটা তো হলো সঠিক, কারণ মালয়েশিয়া গভর্নমেন্ট কি সিন্ডিকেট করতে চায়? না, মালয়েশিয়ান সরকার চায় না।